আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড বিডি। আজকে আমরা আরেকটা নতুন লেসনে হাজির হলাম। দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস অর্থাৎ এক্সপেরিয়েন্স 6 এর যে 6.4.1 অ্যাক্টিভিটি রয়েছে, যেখানে লেখা আছে লেটস লার্ন টুগেদার। আমরা শুনেই বুঝতে পারছি লেটস লার্ন টুগেদার মানে চলো একসাথে শিখি। যেহেতু এখানে একসাথে কথাটি বলা আছে, তার মানে এটা বেসিক্যালি একটি গ্রুপ অ্যাক্টিভিটি হতে যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দি পদ্মা ব্রিজ আওয়ার প্রাইড অর্থাৎ পদ্মা সেতু আমাদের গর্ব নামে একটি এসে দেওয়া আছে। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ পদ্মা সেতুর। আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুতে আসলে এই দিক দিয়ে রেল লাইন রয়েছে এবং উপরে বাস বা অন্যান্য গাড়ি চলাচল করার মতো আ অপরচুনিটি বা সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে এই রচনাটি বা এসে বা আর্টিকেলটি লেখা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি এখানে প্যারাগ্রাফ 1 একটি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3 এবং প্যারাগ্রাফ 4 এবং প্যারাগ্রাফ 5 এই ৫ টি প্যারাগ্রাফ সহকারে আমরা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার একটি রচনা দেখতে পাই। আমরা জানি যে ব্লক স্ট্রাকচার তে ৪ টি প্যারাগ্রাফ থাকে এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে মোর দ্যান 4 প্যারাগ্রাফস অর্থাৎ ৪ টির বেশি প্যারাগ্রাফ থাকে। সো সেই অনুযায়ী এটা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এসে আমরা বলতে পারি। তো আমরা এখন যেটা করব যে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্যারাগ্রাফ রয়েছে এই এসেটির। এখানে বলতে বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য গ্রুপস। অর্থাৎ নিচের টেক্সটই পড়তে হবে এবং আমাদের বোঝা বা তোমাদের বোঝা যেটা হয় সেটা গ্রুপে আলোচনা করতে হবে যে তুমি কতটুকু বুঝতে পারলে, কতটুকু শিখতে পারলে সেটা গ্রুপে আলোচনা করতে হবে। এখানে প্যারাগ্রাফ 1 এর শেষেই আমরা একটা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন দেওয়া আছে যে হোয়াট উইল বি ইউর থিসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট। অর্থাৎ এই যে প্যারাগ্রাফ 1 যে টেক্সটটা পড়া হলো, এই টেক্সটটা পড়ার পর এইখানকার থিসিস স্টেটমেন্টটা কি হবে সেটাই পরবর্তী ইওর অ্যান্সার সেকশনে সেটা লিখতে হবে। ঠিক একইভাবে প্যারাগ্রাফ 2 তেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফটি রয়েছে প্যারাগ্রাফ 2 তে, এই প্যারাগ্রাফ 2 তে কয়েকটি পয়েন্টস অফ কম্প্যারিজন আছে সেগুলো কি, কি? সেটার উত্তরে ইওর অ্যান্সার সেকশনে তোমাকে লিখতে হবে। ঠিক একইভাবে প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 5 সবগুলোতেই নির্দিষ্ট প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দিয়ে তোমাকে কি বুঝতে পারলে এই টেক্সটটি, যেহেতু এটা লেটস লার্ন টুগেদার অর্থাৎ একসাথে শিখা, এটা অবশ্যই একটা গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে হবে। সেটা কিভাবে হবে সেটা আমি এখনই বলছি। তো এইখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ নাও ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি। এখন ইনস্ট্রাকশন গুলো ফলো করো এবং এই কাজটি করো। তো তোমাদের যেটি করতে হবে এই যে এসে যেটি রয়েছে বা টেক্সটটি রয়েছে এই টেক্সটটি পড়ার পর এই অ্যাক্টিভিটিটা করতে হবে। যেহেতু এই অ্যাক্টিভিটিটা খুবই রিলেটেড এই টেক্সটের সাথে, তাই আমি এই ইনস্ট্রাকশনটা তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি। বেসিক্যালি এখানে যেটা করতে হবে এখানে বলা আছে মেক গ্রুপস অফ ৫ জনের একটা দল করতে হবে। অর্থাৎ তোমার ক্লাসে হয়তো স্টুডেন্ট ৩০, ৪০, ৫০, ৬০ বা এর বেশিও থাকতে পারে। তো প্রত্যেকটা গ্রুপে ৫ জন করে স্টুডেন্ট থাকবে এবং এখানে যেটি করতে হবে অ্যান্ড কাউন্ট ১, ২, ৩, ৪, ৫ এবং প্রত্যেকের ১, ২, ৩, ৪, ৫ এই ৫ টি নম্বরে তার ৫ জন মেম্বারের, যেহেতু ৫ জন স্টুডেন্ট রয়েছে, ৫ জন স্টুডেন্টের ১, ২, ৩, ৪, ৫ এভাবে নম্বর থাকবে। অর্থাৎ ৫ জন ব্যক্তি ৫ টি নম্বর। তো এখানে বলা হয়েছে রাইট ডাউন ইউর নাম্বার সো দ্যাট ইউ উইল নট ফরগেট ইউর নাম্বার। তোমার নাম্বারটি তুমি লিখে রাখবে যাতে তুমি ভুলে না যাও। ধরো যে ৫ জন গ্রুপে তোমার নাম্বার হলো ৪, তুমি তোমার নাম্বার ৪ লিখে রাখবে। আবার আরেকজনের নাম্বার হলো ৫, সে ৫ লিখে রাখবে। এই ৫ জন গ্রুপে ৫ এর বেশি হবে না। তাই ৫, ১ থেকে ৫ পর্যন্তই হবে। ধরো তোমার নাম্বার, তুমি ২য় মেম্বার, তাহলে তুমি ২ নাম্বার নিয়ে লিখে রাখবে। তো বিষয়টা হচ্ছে এরকম। এরপরে যেটা করতে হবে ওয়ার্ক অন দি প্যারাগ্রাফ ডিস্ট্রিবিউটেড বাই দি টিচার এবং টিচার কর্তৃক যে কাজ দেওয়া হবে যে প্যারাগ্রাফটির উপরে সেটা তোমাদের ভাগ করে দেওয়া হবে সেটার উপর কাজ করতে হবে। রিড দ্য কোয়েশ্চেন আফটার ইচ প্যারাগ্রাফ অ্যান্ড ওয়ার্ক অন দ্যাট। এই যে তোমরা দেখতে পেলে প্রত্যেকটা প্যারাগ্রাফের পিছনেই কিন্তু একটা প্রশ্ন রয়েছে। ধরো তুমি প্যারাগ্রাফ ৫ পেলে। অর্থাৎ তোমার গ্রুপ ৫ জনের যে গ্রুপটি রয়েছে এটা তোমরা প্যারাগ্রাফ ৫ তোমরা পেলে।
তার মানে বুঝতেই পারছি আমরা যে আসলে গ্রুপ কিন্তু ৫ জনের গ্রুপ হবে এবং গ্রুপ হবে মোট ৫টা অথবা ১০টাও হতে পারে। যদি এরকম হয় যে ৫০ জন স্টুডেন্ট তাহলে তোমাদের ১০টা গ্রুপ করে দিতে পারে। এরকম দেখা যেতে পারে যে ২টি গ্রুপে প্যারাগ্রাফ ৫ পড়তে পারে। অর্থাৎ যেহেতু ডাবল স্টুডেন্ট অর্থাৎ ধরো ১০টা গ্রুপে ২টো গ্রুপ আ প্যারাগ্রাফ ৫ পাবে, ২টো গ্রুপ প্যারাগ্রাফ ৪ পাবে, ২টো গ্রুপ প্যারাগ্রাফ ৩ পাবে। এইভাবে হবে। তো এই গ্রুপের প্রশ্ন অনুযায়ী সেই নির্দিষ্ট গ্রুপ তারা কাজ করবে। এরপর যেটা করতে হবে, কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন দ্য টাইম অ্যালোকেটেড বাই ইওর টিচার। তোমার শিক্ষক যে তোমার যে সময় উল্লেখ করে দিবেন, সেই সময়ের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। অর্থাৎ বরাদ্দকৃত যে সময় রয়েছে, তার মধ্যেই কাজটি করতে হবে। আফটার কমপ্লিটিং ইওর ওয়ার্ক ফর্ম 5 নিউ গ্রুপস। এরপর বেসিক্যালি এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ২৫ জন স্টুডেন্টের কথা বলেই বলা আছে আসলে মেক গ্রুপস অফ 5, ৫টা করে গ্রুপ যদি ৫ জন করে মেম্বার করা হয় তাহলে ২৫ জন। সো নতুন ৫টি গ্রুপ করতে বলা হয়েছে। এরপরে কি করতে বলা হয়েছে? অল ওয়ান, হ্যাঁ? দ্য নাম্বার ইউ ওয়্যার গিভেন প্রিভিয়াসলি উইল ফর্ম গ্রুপ 1। অর্থাৎ ৫টি গ্রুপ ছিল, ৫টি গ্রুপের মধ্যে এখন প্রত্যেকটি গ্রুপে ধরো যে তুমি ১ নাম্বার গ্রুপে ছিলে, ১ নাম্বার গ্রুপে যে ১ নাম্বার নাম্বারটি ছিল, এই যে আমি ১ম এই বলেছি যদি তোমার নাম্বার 1 হয়ে থাকে, তো প্রত্যেকটি গ্রুপের 1 যারা রয়েছে মেম্বার তারাই একটি গ্রুপ করবে যেটার নাম হবে গ্রুপ 1। অর্থাৎ প্রত্যেকটা ৫টি গ্রুপের ১ নাম্বার যে সদস্য তারা মিলে একটি গ্রুপ করবে সেটার নাম হলো গ্রুপ 1। ঠিক একইভাবে লাইকওয়াইজ অল টুজ উইল বি ইন গ্রুপ 2 এবং ২ নাম্বার যে সদস্য ছিল প্রত্যেকটা গ্রুপের তারা মিলে একটা গ্রুপ করবে, সেই গ্রুপের নাম্বার হবে ২। all three groups will be in group 3, all fours will be in group 4 and finally all fives will be in group 5। অর্থাৎ ঠিক একইভাবে ৩ নাম্বার যে সদস্য ছিল তারা সবাই মিলে ৩ নাম্বার গ্রুপ করবে, ৪ নাম্বার যারা ছিল তারা ৪ নাম্বার গ্রুপ করবে এবং যারা ৫ নাম্বার ছিল তারা সকলে মিলে ৫ নাম্বার গ্রুপ করবে। তারপর যেটা করতে বলা হয়েছে, নাও দ্য নিউ গ্রুপ মেম্বার্স উইল শেয়ার দেয়ার লার্নিংস উইথ দেয়ার নিউ গ্রুপ মেম্বার্স। অর্থাৎ যেহেতু গ্রুপ মেম্বার থেকে ১ নাম্বার গ্রুপের তারা মিলে একটা গ্রুপ করলো, তার মানে ৫টি গ্রুপ থেকে একজন করে একটা গ্রুপে আসলো, তারা তাদের যে লার্নিং প্রিভিয়াস গ্রুপে ছিল সেই তথ্যগুলো এখানে এসে শেয়ার করবে। তারপর কি করবে? ফার্স্ট দ্য মেম্বার্স হুজ নাম্বার ইজ 1 উইল শেয়ার দেয়ার লার্নিং ফার্স্ট। অর্থাৎ ১ নাম্বার যে সদস্য ছিল ১ নাম্বার গ্রুপের অর্থাৎ প্রিভিয়াস ১ নাম্বার গ্রুপের সে প্রথমে লার্নিংটা শেয়ার করবে এবং দেন দ্য টুজ, আফটার দ্য থ্রিস, লেটার দ্য ফোর্স এন্ড ফাইনালি দ্য ফাইভস। সিরিয়ালি কি করবে? ১, ২, ৩, ৪ এভাবে নাম্বারগুলো শেয়ার করবে এবং ঠিক একইভাবে প্রত্যেকটা গ্রুপও এইভাবে ১, ২, ৩, ৪, ৫ নাম্বার গ্রুপ তারা নিজেদের মতো তথ্য শেয়ার করবে। এরপর all the new groups will discuss and work on the whole essay and rewrite the essay as a complete one. If you need, take the help of other groups and the teacher. অর্থাৎ এরপর যেটা করবে প্রত্যেকটা গ্রুপে তারা কাজ করার পর তারা হোল এসে অর্থাৎ টোটাল এসে ৫টা প্যারাগ্রাফ মিলে তারা একটা এসে লিখবে এবং কমপ্লিট এসে হবে সেটা। যদি দরকার হয় তাহলে তারা অন্যান্য গ্রুপের সহযোগিতা নিবে এবং শিক্ষকের সহযোগিতা নিবে। লেটার ডু দ্য নেসেসারি এডিটস এন্ড মেক দ্য ফাইনাল ড্রাফট। এই কাজটা করার পর যদি প্রয়োজন কোনো থাকে তাহলে তারা এডিট করবে, ভুলভালগুলো ঠিক করবে এবং ফাইনাল ড্রাফট তৈরি করবে। ফাইনালি সবার শেষে এভরি গ্রুপ উইল প্রেজেন্ট দেয়ার এসে ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। প্রত্যেকটা গ্রুপ তাদের যে এসেটা তারা তৈরি করেছে সেটা ক্লাসকে প্রেজেন্ট করবে। যেহেতু এখানে ৫টা গ্রুপের কথা বলা হয়েছে, ৫টা গ্রুপ তারা নিজেদের মতো শেয়ার করবে। আফটার দি প্রেজেন্টেশন রিকোয়েস্ট আদার গ্রুপস টু শেয়ার দেয়ার ফিডব্যাক। এবং এই প্রেজেন্টেশন শেয়ার করার পর প্রত্যেকটা গ্রুপে তারা তাদের মতো যে তাদের চিন্তা ভাবনা বা ফিডব্যাক সেগুলো শেয়ার করবে এবং কনক্লুড ইয়োর প্রেজেন্টেশন উইথ এ নোট অফ থ্যাঙ্কস এবং ধন্যবাদ দিয়ে তারা তাদের প্রেজেন্টেশন গুলো শেষ করব। তো এক্ষেত্রে যেটা হবে যে গ্রুপ ৫টা আমি বলেছি কিন্তু ৫টার বেশিও হতে পারে বা এরকমও হতে পারে যে শিক্ষক নির্দিষ্ট করে দিতে পারেন যে
কিছু কিছু স্টুডেন্ট যারা শুধুমাত্র ফিডব্যাক দেওয়ার জন্য থাকতে পারে। তো এটা বেটার যে সবাইকে এনগেজ করা, ৫টা গ্রুপের বদলে ১০টা গ্রুপ করা এবং একই নিয়মে কাজটা চালানো। বিশেষ করে ক্লাসে যদি বেশি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে এটা করতেই হবে। আর যদি ক্লাসে স্টুডেন্ট কম হয় ২৫ বা ২৭ বা ৩০ জন তাহলে ৫টা গ্রুপ ৬ জন করে দিয়ে দিলেই হবে। তো এই বিষয়টা আসলে টোটালি শিক্ষকের উপর নির্ভর করবে। তারা টিচার্স গাইড ফলো করে অবশ্যই তোমাদের সেই বিষয়টি বলবেন। তো আমরা এখন যেটি করব যে এই যে আমরা টেক্সটটি রয়েছে, এসেটি রয়েছে সেটি পড়ব এবং স্যাম্পল অ্যান্সার কি হতে পারে, টাইপ অফ অ্যান্সার কি হতে পারে, নমুনা উত্তর কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষে একটা স্যাম্পল টোটাল একটা এসে তোমাদের আমি দেখাবো যেটা দেখে তোমরা তোমাদের মতো লিখতে পারবে এবং ৫টা গ্রুপে ৫ রকমের আসলে লেখাটা হবে। তো দেরি না করে চলো। তার আগে আমি আরেকটা বিষয় জানাতে চাই যে 6.4.1 এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টেরও একটা অংশ। আমরা যদি দেখি এটা এক্সপেরিয়েন্স 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনসে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা একটু দেখতে পারবো এখানে দেওয়া আছে 9.3.3 এটা হচ্ছে পিআই। তো এই পিআই এ বলা আছে দ্য অর্গানাইজেশনাল ফিচার স্টুডেন্টস প্রডিউস ডিফারেন্ট জনরাস অফ টেক্সট। এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটিস টু অবজার্ভে অ্যাক্টিভিটিস 6.4.1 এখানে যেটি করবে টিচাররা করবে চেক দি ফাইনাল ড্রাফট অফ দ্য কম্পেয়ার কন্ট্রাস্ট এসে প্রডিউস বাই স্টুডেন্টস ইন স্মল গ্রুপ। ছোট্ট গ্রুপে যে কাজটি কথা বলা হলো টিচাররা চেক করবে যে গ্রুপ টাস্কটা কম্পেয়ার কন্ট্রাস্ট এসের সবকিছু ঠিক আছে কিনা এবং কি করবে ফলোইং দ্য স্টেপস অফ অর্গানাইজেশনাল ফিচার সাজেস্টেড ইন দ্য অ্যাক্টিভিটি যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেভাবে আসলে কমপ্লিটলি করতে পারলো কি না। তো এখানে যদি স্টুডেন্টরা অল অর্গানাইজেশনাল ফিচার ব্যবহার করতে পারে তাহলে তারা ট্রায়াঙ্গেল পাবে বা সর্বোচ্চ গ্রেড তারা পেতে পারে। তো আমাদের চেষ্টা থাকবে সেটাই। চলো দেরি না করে আমরা সেইখানে অর্থাৎ স্যাম্পল অ্যান্সারে চলে যাই। তবে তার পূর্বে আমি আবারও দ্রুত স্মরণ করিয়ে দিতে চাই এটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন 6.4.1 তুলনা বা সাদৃশ্য প্রকাশ করার শিল্প 6.4.1 এর কম্পিটেন্সি ছিল 3 অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জনরাস অর্থাৎ যোগ্যতা ৩ বিভিন্ন ঘরানার বা ধারার সাহিত্যের গঠন প্রণালী এবং গঠিত বিষয়গুলি শনাক্ত করার ক্ষমতা অর্জিত হবে এবং তোমরা জানো অলরেডি যে এটা আসলে কম্পারেটিভ অ্যাসেকে ফোকাস করে অর্থাৎ তুলনামূলক প্রবন্ধ বা রচনা। তোমরা যদি খেয়াল করো এই যে রচনাটি রয়েছে দ্য পদ্মা ব্রিজ আওয়ার প্রাইড এটিও কিন্তু আসলে একটি তুলনামূলক একটি এসে। আমরা পদ্মা ব্রিজটা যখন সম্পর্কে পড়ব অন্যান্য এইরকম ব্রিজ বা এর চেয়ে ছোট বড় যেসব ব্রিজ আছে সেগুলোর সাথে তুলনামূলক আলোচনা বা কোয়ালিটি বা ফ্যাসিলিটির উপর আলোচনা হবে কম্পেয়ার কন্ট্রাস্ট করে। তো এই বিষয়টাই আসলে আমরা কম্পারেটিভ এসেতে পাই। তো এই বিষয়টি আমরা এখন দেখব। চলো আমরা একটু পড়ি রিডিং টেক্সট। প্রথমে বলা আছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন গ্রুপস অর্থাৎ নিচের লেখাটি পড়ো এবং গ্রুপে তোমার বোঝাপড়া পরীক্ষা করো বা এক্সামিন করো বোঝার চেষ্টা করো। তো প্যারাগ্রাফ 1 এ যেটি রয়েছে অনুচ্ছেদ 1 এ আমরা যদি দেখতে পাবো বলা আছে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ। পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের জন্য একটি জাতীয় গর্বের বিষয়। ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার এটা পদ্মা নদীর উপর দিয়ে বহমান। তো আমরা জানি পদ্মা নদী বাংলাদেশের ৩টি প্রধান নদীর একটি। Inaugurated on 26 June 2022, it is a testament to our determination to achieve wonders. বিস্ময়কর সাফল্য লাভের দৃঢ় সংকল্পের প্রমাণ হিসেবে এটিকে ২০২২ সালের ২৬শে জুন উদ্বোধন করা হয়। এখানে টেস্টামেন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রমাণ এবং ডিটারমিনেশন শব্দটির অর্থ হচ্ছে সংকল্প। তো এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি প্রশ্নটি বলা আছে হোয়াট উইল বি ইয়োর থিসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট। এই টেক্সটের তোমার থিসিস বিবৃতি কি হবে? তো এটাই বলা আছে এই টেক্সটে তোমার থিসিস বিবৃতি কি হবে? ইয়োর অ্যান্সার এখানে দিতে বলা হয়েছে। তো তোমার উত্তর কি হবে? তো আমরা এখানে লিখতে পারি থিসিস স্টেটমেন্টে যেহেতু জিস্টটা থাকে এবং সেটা প্রমাণ করার জন্য কিছু তথ্য দেওয়া থাকে সেই তথ্যটা আমরা ছোট আকারে দিতে পারি। The Podda Bridge in Bangladesh is more than just a connection of regions. বাংলাদেশের পদ্মা বহুমুখী সেতু শুধু আঞ্চলিক সংযোগের চেয়েও বেশি কিছু। কারণ কি? It also symbolizes the country's economic stability and engineering achievement.
কারণ এটি দেশের অর্থনৈতিক টেকসইতা এবং প্রকৌশল অর্জনেরও প্রতীক। এই জিনিসটা আমরা থিসিস স্টেটমেন্ট হিসেবে দিতে পারি, যেখানে আমরা দেখতে পারি যে মাল্টিপারপাস ব্রিজ, পদ্মা যে ব্রিজ, শুধুমাত্র আসলে একটা ব্রিজের উদ্দেশ্য হলো একটা ল্যান্ড আরেকটা ল্যান্ড, এভাবে দুটো ল্যান্ডকে কানেক্ট করা। তো এটা শুধুমাত্র ঢাকার সাথে দক্ষিণবঙ্গের কানেকশনই করেনি, বরঞ্চ এটা অর্থনৈতিক টেকসইতা এবং প্রকৌশল জ্ঞান যে রয়েছে বাংলাদেশের, প্রকৌশল শক্তি মত্তা, সেটা প্রদর্শন করে। এই সবগুলো মিলিয়ে এই থিসিস স্টেটমেন্টটা এইভাবে ছোট আকারে তুমি লিখতে পারো তোমার মতো করে। প্যারাগ্রাফ 2 তে কি লেখা আছে আমরা একটু দেখি। অনুচ্ছেদ 2, এখানে লেখা আছে, "দ্য ব্রিজ ইজ কনসিডার্ড এ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট কম্পেয়ার্ড টু এনি আদার্স", অর্থাৎ সেতুটিকে অন্য যেকোনো নির্মাণ প্রকল্পের তুলনায় আরো চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু এটা অনেক বড় একটা ব্রিজ, তাই এটা একটা চ্যালেঞ্জিং কনস্ট্রাকশনও। তো আমরা এখন বিস্তারিত জানবো আসলে এটা কেন। বিল্ডিং এ ব্রিজ ওভার the Podda river is challenging compared to any other river considering its width and depth, অর্থাৎ প্রস্থ এবং গভীরতা বিবেচনায় অন্য যে কোনো নদীর তুলনায় পদ্মা নদীর উপর সেতু নির্মাণ করা চ্যালেঞ্জিং। কারণ কি, এর যেরকম চওড়া এবং এটা যেরকম গভীর, এই বিষয়ের উপর নির্ভর করে আসলে এটা খুবই চ্যালেঞ্জিং। It is the longest bridge in Bangladesh with a length of 6.15 কিলোমিটার। এটাই বাংলাদেশের দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এর আগে ছিল বঙ্গবন্ধু সেতু, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা সেতু। It overshadows any other bridge in length in বাংলাদেশ। এটি বাংলাদেশের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে অন্য যে কোনো সেতুকে ছাপিয়ে যায়, অর্থাৎ অন্যান্য সেতু এখন এর ধারে কাছেই নাই। When compared to it, only বঙ্গবন্ধু ব্রিজ comes somewhat close to it. এর সাথে তুলনা করলে শুধুমাত্র বঙ্গবন্ধু সেতুই এর কিছুটা কাছাকাছি আসে। উইথ এ লেন্থ অফ 4.98 কিলোমিটার। কারণ কি, এই বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.89, যেটা কিছু কাছাকাছি আসলো, প্রায় 5 কিলোমিটারের মতো। আর সেটা হচ্ছে 6.15 কিলোমিটার। Two other bridges can be compared to it lengthwise, namely বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ and রূপসা রেল ব্রিজ। আর কি করা যেতে পারে, দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এর সাথে আরো দুটি সেতুর তুলনা করা যেতে পারে, যথা বঙ্গবন্ধু রেল সেতু 4.8 কিলোমিটার এবং রূপসা রেল সেতু 5.13 কিলোমিটার। তাহলে এই দুইটা সেতুর সাথেও তুলনা করা যেতে পারে, কারণ লেংথে এরা কাছাকাছি আসে। দি পদ্মা ব্রিজ ইজ এ টু লেভেল রোড রেল ব্রিজ। তার মানে কি, এখানে পদ্মা সেতু হচ্ছে একটি দ্বিস্তরীয় সড়ক এবং রেল সেতু। আমরা একটু আগে দেখলাম ছবিটিতে যে উপরে আসলে বাস বা রোড যেসব যানবাহন সেগুলো চলে এবং নিচে রেল লাইনের ট্রেনগুলো চলে। তো এ কারণে এটি দ্বিস্তরীয় সড়ক সেতু। The steel truss bridge carries a four-lane highway on the upper level, a single-track railway on the lower level. এটা কেমন বিষয়টা? ইস্পাতের কাঠামোর সেতুটি উপরের স্তরে একটি 4 লেনের মহাসড়ক রয়েছে এবং নিচের স্তরে একটি এক ট্র্যাকের রেলপথ রয়েছে। এভাবে এটি হচ্ছে দ্বিস্তরীয় একটা সড়ক বা রেল সেতু, দুটোর সমন্বয়ে রয়েছে। কন্ট্রারিলি, এবং এর বিপরীতে যে জিনিসটা, সেটি হচ্ছে বোথ দি বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেলওয়ে ব্রিজ বা রেল ব্রিজ অনলি ক্যারি রেলওয়ে ট্র্যাকস। অর্থাৎ এর বিপরীতে, যেহেতু এটা দ্বিস্তরীয় সড়ক ব্যবস্থা, এখানে রেলও আছে, আবার বাস বা অন্যান্য গাড়িও চলতে পারে মহাসড়কে, কিন্তু পক্ষান্তরে কি, বঙ্গবন্ধু রেল সেতু এবং রূপসা রেল সেতু দুটিতেই শুধুমাত্র রেল লাইনই রয়েছে। তো এইভাবে তারা নিজেদের কাছ থেকে একে অপরের থেকে আলাদা। সো কম্পেয়ারও হলো, কন্ট্রাস্টও হলো। কম্পেয়ার হলো হচ্ছে দৈর্ঘ্যের দিক দিয়ে, কন্ট্রাস্ট হলো ক্যাটাগরির দিক থেকে। তো আমরা এই পয়েন্টগুলো পেলাম। তো
এখানে একটি নির্দিষ্ট প্রশ্ন করা রয়েছে, আমরা একটু দেখতে পাচ্ছি এখানে। প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ? অর্থাৎ এই অনুচ্ছেদে তুলনার পয়েন্ট কি কি রয়েছে, তোমার উত্তর দিতে বলা হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি, দেয়ার আর 3 পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য প্যারাগ্রাফ। এই অনুচ্ছেদে তুলনা করার ৩টি পয়েন্ট রয়েছে। তো আমি অনেকেই তোমরা বলো যে আসলে প্রশ্নের উত্তরগুলা তোমাদের অনেক দীর্ঘ হয়ে যায়। তাই তোমরা যদি দীর্ঘ উত্তর না লিখতে পারো, আসলে দীর্ঘ উত্তর লিখতে পারলে এর একটা বেনিফিট রয়েছে। তোমরা সবসময় এর ভালো ফলাফলই পাবে। কিন্তু যদি তোমরা শর্টকাট লিখতে চাও, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র লাল দাগ দেওয়া যেসব পয়েন্টগুলো রয়েছে সেগুলো লিখে দিতে পারো। অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো, দেয়ার আর 3 পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ। দোজ আর কনস্ট্রাকশন চ্যালেঞ্জেস, লেংথ, স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড ফাংশনস, এইটুকু লিখতে পারো। আর যদি তুমি বিস্তারিত লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো যে নাম্বার ওয়ান, এই ৩টা পয়েন্টস এর উপর কম্প্যারিজনের মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন চ্যালেঞ্জেস ডিউ টু দ্য উইথ অ্যান্ড ডেপথ অফ দ্য পদ্মা রিভার। অর্থাৎ পদ্মা নদীর প্রস্থ এবং গভীরতার কারণে এর নির্মাণের যে চ্যালেঞ্জ, এটি একটি পয়েন্ট অফ কম্প্যারিজন। ২ নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে দ্য লেংথ অফ দ্য পদ্মা ব্রিজ 6.15 কিলোমিটার ইজ দ্য লংগেস্ট কম্পেয়ার টু আদার ব্রিজেস ইন বাংলাদেশ। অর্থাৎ লেংথের উপর এটা ফোকাস করেছে। অর্থাৎ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, যা বাংলাদেশের অন্যান্য সেতুর তুলনায় দীর্ঘতম। তো একটা হলো কনস্ট্রাকশন চ্যালেঞ্জের উপর পয়েন্ট, আর একটা হলো লেংথের উপরে পয়েন্ট। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো স্ট্রাকচারাল ডিজাইন এবং ফাংশনের উপরে যে পয়েন্ট, অর্থাৎ দি স্ট্রাকচারাল ডিজাইন and function of the Podda Bridge as a two-level railroad bridge, অর্থাৎ একটি দ্বিস্তরের সড়ক রেল সেতু হিসেবে পদ্মা সেতুর কাঠামোগত নকশা এবং সেই অনুযায়ী কার্যাবলী হচ্ছে এটার কম্প্যারিজনের একটি পয়েন্ট। ৩ নম্বর প্যারাগ্রাফটি আমরা দেখি যে এখানে কি বলা আছে। অনুচ্ছেদ ৩, এখানে বলা আছে, দি পদ্মা ব্রিজ ফিচার্স দ্য হাইয়েস্ট পাইল ডেপথ কম্পেয়ার টু এনি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট 120 মিটার অর 390 ফিট। অর্থাৎ পদ্মা সেতু বিশ্বের যে কোনো সেতুর তুলনায় পাইলের গভীরতা সর্বোচ্চ ১২০ মিটার বা ৩৯০ ফুট বিশিষ্ট। It is the deepest bridge in the world with piles installed as deep as 127 meters. ১২৭ মিটার গভীরে পাইল স্থাপন করা নিয়ে এটি বিশ্বের গভীরতম সেতুও বটে। When discussing the practicality of the bridge, contrary to many misbeliefs, the bridge will boost the GDP of Bangladesh by as much as 1.23%. অনেক ভুল ধারণার বিপরীতে, যেহেতু এটা নিয়ে অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে, মিসবিলিফস মানে হচ্ছে ভুল ধারণা, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীতে বা পক্ষান্তরে। তো অনেক ভুল ধারণার বিপরীতে সেতুটির কার্যকারিতা নিয়ে আলোচনা করলে যে বিষয়টি আমরা জানতে পারি সেটা হচ্ছে, সেতুটি বাংলাদেশের জিডিপিকে 1.2.3 অর্থাৎ ১.23% মতো বাড়িয়ে দেবে বা বৃদ্ধি করবে। 13 districts with higher average poverty than the rest of the country are connected to the capital. দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি দারিদ্র্যের গড় থাকা যে ১৩টি জেলা রয়েছে সেগুলো রাজধানীর সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ নরমালি যে দারিদ্র্যের যে গড় রয়েছে অন্যান্য জেলায়, তার মধ্যে ১৩টি জেলা রয়েছে যেগুলো খুবই বেশি দরিদ্র, অ্যাভারেজ দরিদ্রের সংখ্যা বেশি, তারাই আসলে রাজধানী ঢাকার সাথে যুক্ত হয়েছে এই ব্রিজটি হওয়ার ফলে। 17 new economic zones are planned, which will result in prosperity as opposed to poverty in the southwestern region. অর্থাৎ ১৭টি নতুন অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয়েছে, যার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে দারিদ্র্যের পরিবর্তে সমৃদ্ধি বা সচ্ছলতা নিয়ে আসবে। যেহেতু ইকোনমিক জোন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইকোনমিক প্রসপারিটির ক্ষেত্রে বা সচ্ছলতা বা সমৃদ্ধির ক্ষেত্রে, তো আমরা জানি যে দারিদ্র্যের পরিবর্তে, যেহেতু ১৩টি দারিদ্র্যের গড় সবচেয়ে বেশি থাকা যে জেলাগুলো রয়েছে সেগুলো রাজধানীর সাথে কানেক্ট হয়েছে, সুতরাং দারিদ্র্য
পরিবর্তন করে সেখানে সচ্ছলতা নিয়ে আসার টার্গেটেই 17টি ইকোনমিক বা অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয়েছে। তো এই ৩ নাম্বার প্যারাগ্রাফও আমরা পড়লাম। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে কোয়েশ্চেনে বলা আছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ? এই অনুচ্ছেদে তুলনার পয়েন্টগুলো কি, কি? তাহলে আমরা এখানে লিখতে পারি There are 4 points of comparison in this paragraph. এই অনুচ্ছেদে তুলনা করার 4টি পয়েন্ট রয়েছে। তো তোমরা যারা শর্টকাট লিখতে চাও তাহলে তোমরা বলতে পারো there are 4 points of comparison in the paragraph. They are depth, কমা দিয়ে লিখবে ইকোনমিক ইমপ্যাক্ট, তারপর কমা দিয়ে লিখবে যে রিডাকশন অফ দি পভার্টি লেভেল অ্যান্ড ডেভেলপমেন্ট। এই 4টি পয়েন্ট তোমরা এইভাবে দিয়ে দিবে। আর যারা বিস্তারিত লিখতে চাও তারা অবশ্যই এই লেখাটি ফলো করে নিজেদের মতো লিখবে। তো প্রথম পয়েন্ট অফ কম্প্যারিজনটা আমরা বলতে পারি দ্য পদ্মা ব্রিজ হ্যাজ দ্য ডিপেস্ট পাইলস ইন দ্য ওয়ার্ল্ড কম্পেয়ার টু আদার ব্রিজেস গ্লোবালি। অর্থাৎ এটা কম্প্যারিজনটা হচ্ছে ডেপথের ক্ষেত্রে। তো তোমরা যখন বিস্তারিত লিখবে তখন ওই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই। তো বিশ্বব্যাপী অন্যান্য সেতুর তুলনায় পদ্মা সেতুতে বিশ্বের সবচেয়ে গভীর পাইল রয়েছে। ২ নম্বর পয়েন্টটি হচ্ছে ইকোনমিক ইমপ্যাক্ট এর কথা বলা হয়েছে। দ্য ব্রিজেস পজিটিভ ইকোনমিক ইমপ্যাক্ট অন বাংলাদেশের জিডিপি projected increase of 1.23% is presented in contrast to previous misbeliefs. অর্থাৎ বাংলাদেশের জিডিপিতে সেতুর ইতিবাচক অর্থনৈতিক প্রভাব ১.23% বৃদ্ধির অনুমান পূর্ববর্তী ভুল বিশ্বাসের বিপরীতে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ ধারণা ছিল যে এটা কোনো ধরনের লাভই হবে না, বেসিক্যালি ১.23% জিডিপি বৃদ্ধি হবে, এটা একটা ইতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে দেশে। ৩ নম্বর পয়েন্টটি ছিল হচ্ছে দ্য রোল অফ দ্য ব্রিজ ইন কানেক্টিং 13 poverty stricken district to the capital is to reduce the poverty level. অর্থাৎ দারিদ্র পীড়িত ১৩টি জেলাকে রাজধানীর সাথে যুক্ত করতে সেতুটির ভূমিকা দারিদ্র্যের যে মাত্রা রয়েছে সেটা হ্রাস করবে এবং হ্রাস করাটাই উদ্দেশ্য। এবং ৪ নাম্বার যে পয়েন্টটি আমরা বলতে পারি সেটা হচ্ছে দ্য পটেনশিয়াল অফ 17 নিউ ইকোনমিক জোনস ইজ প্রেজেন্টেড এজ এ সাইন অফ প্রসপ্যারিটি ইন দি সাউথ ওয়েস্টার্ন রিজিয়নস। অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ১৭টি নতুন অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনাকে সমৃদ্ধির চিহ্ন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরপর আমরা চলে আসলাম প্যারাগ্রাফ 4 এ। প্যারাগ্রাফ 4 এটি একটা বডি প্যারাগ্রাফ। তোমরা জানো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে মোর দ্যান 2 মেইন বডি প্যারাগ্রাফ থাকে। সো এটা হচ্ছে ৩ নাম্বার বডি প্যারাগ্রাফ এবং টোটাল এস এর ৪ নাম্বার প্যারাগ্রাফ হচ্ছে এটি। তো এখানে বলা আছে টুরিস্ট স্পটস অফ দি সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ লাইক কুয়াকাটা অ্যান্ড সুন্দরবনস অ্যান্ড মেজর ডেস্টিনেশনস লাইক বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী অ্যান্ড খুলনা আর নাও ইজিলি রিচেবল ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কুয়াকাটা এবং সুন্দরবনের মতো পর্যটন স্পট এবং বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী এবং খুলনার মতো প্রধান গন্তব্যগুলিতে এখন রাজধানী ঢাকা থেকে সহজেই পৌঁছানো যায়, এই কথাটি বলা হয়েছে। ব্রিজ হওয়ার সুবিধাটাই তো আসলে এটি। On the other hand, the bridge will connect Dhaka with Kolkata in a faster way. অন্যদিকে যেটি হবে সেতুটি ঢাকাকে কলকাতার সাথে দ্রুত যুক্ত করবে, অর্থাৎ যুক্ত হবে এবং দ্রুত একজন আরেকজন ঢাকা থেকে কলকাতায় বা কলকাতা থেকে ঢাকা আসতে পারবে। ইট উইল টেক অ্যাট লিস্ট 2 hours লেস কম্পেয়ার টু হোয়াট ইট ইউজ টু টেক। আগে যে সময়টা লাগতো তার তুলনায় এটিতে কমপক্ষে ২ ঘন্টা সময় কম লাগবে। The southern part of Bangladesh has been connected to Dhaka in a shorter time by road, in contrast to hassles associated with travel by ferries. তাছাড়া আর কি বলা আছে? ফেরিতে যাতায়াতের ঝামেলার সাথে তুলনা যদি করি বা তুলনা করতে হলে সংক্ষিপ্ততর সময়ে বাংলাদেশের দক্ষিণাংশ ঢাকার সাথে যুক্ত হয়েছে। আগে ফেরিতে গেলে অনেক সময় লাগতো এবং অনেক হ্যাসেল বা ঝামেলা যেটাকে বলা হচ্ছে হ্যাসেল অ্যাসোসিয়েটেড মানে ঝামেলার সাথে যেসব সম্পর্ক রয়েছে সেগুলো এখন দূরে চলে গিয়েছে যেহেতু এখন ফেরিতে আর যেতে হয় না। তো এই প্রশ্নটি আমরা এখন দেখছি হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ, অর্থাৎ এই অনুচ্ছেদে তুলনার পয়েন্টগুলো কি কি এই ৪ নাম্বার প্যারাগ্রাফে। এখানে আমরা যে বিষয়গুলো দেখছি এখানেও ৩টি পয়েন্ট অফ কম্প্যারিজন দেখতে পেরেছি আমরা। তাই আমরা বলতে পারি দেয়ার আর 3 পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ। এই অনুচ্ছেদের তুলনা করার ৩টি পয়েন্ট রয়েছে। তো প্রথম যে পয়েন্ট রয়েছে দ্য ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি টু টুরিস্ট স্পটস।
সংক্ষেপে ট্যুরিজম বলা যেতে পারে, অ্যান্ড মেজর ডেস্টিনেশন ইন সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ ফ্রম দি ক্যাপিটাল সিটি অফ ঢাকা। অর্থাৎ রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম পর্যটন স্পটগুলি এবং প্রধান গন্তব্যগুলিতে উন্নত প্রবেশযোগ্যতা বা উন্নত প্রবেশাধিকার, প্রবেশ করার অ্যাবিলিটিটা ইমপ্রুভ হয়েছে। ২ নাম্বার পয়েন্টটি ছিল দ্য ফাস্টার ট্রাভেল টাইম, অর্থাৎ দ্য ফাস্টার ট্রাভেল টাইম বিটুইন ঢাকা অ্যান্ড কলকাতা, রিডিউসিং ট্রাভেল টাইম বাই অ্যাটলিস্ট 2 আওয়ার্স। ঢাকা এবং কলকাতার মধ্যে দ্রুত ভ্রমণের সময়, যেটা আমরা দেখতে পাই এখন, যেখানে ভ্রমণের সময় কমপক্ষে বা ন্যূনতম ২ ঘন্টা কমে এসেছে। এবং ৩ নাম্বার পয়েন্টটি হচ্ছে দ্য ব্রিজ অফার্স এ ফাস্টার অ্যান্ড মোর কমফোর্টেবল বা কনভিনিয়েন্ট এবং রোড কানেকশন টু দি সাউথ কম্পেয়ার টু দি হ্যাসেলস অ্যাসোসিয়েটেড উইথ ফেরিজ। অর্থাৎ ফেরিগুলোতে সম্পর্কিত ঝামেলার যে তুলনায় সেতুটি দক্ষিণাঞ্চলে একটি দ্রুত এবং আরও সুবিধাজনক বা আরামদায়ক সড়ক সংযোগ প্রদান করেছে। যেহেতু ফেরিতে যাওয়া একটু ঝামেলার বিষয় রয়েছে, হ্যাসেল রয়েছে, তো এই কারণে এটা কমফোর্টেবল এখন হয়েছে, রোড কানেকশন হয়েছে অনেকটাই। এখানে তোমার শুধুমাত্র মোর কনভেনিয়েন্ট বা কমফোর্টেবল এই পয়েন্টটা তোমরা দিতে পারো যদি তোমরা সংক্ষেপে লেখো। যেহেতু ফাস্টার ট্রাভেল টাইমের কথা আগেই বলা রয়েছে, সুতরাং এখানে নতুন করে ফাস্টার বলার দরকার নেই। তোমরা কমফোর্টেবল, ফাস্টার এবং ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি এই ৩টি দিয়েই তোমরা শেষ করতে পারো, বা ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটির জায়গায় তুমি ট্যুরিজমও দিতে পারো। তো এই ৩টা পয়েন্ট অফ কম্প্যারিজন আসলে এই প্যারাগ্রাফ 4 এ করা হয়েছে। এখন আমরা চলে যাব লাস্ট প্যারাগ্রাফ, যেটি কনক্লুশন পার্টে রয়েছে। প্যারাগ্রাফ 5 অনুচ্ছেদ 5 এ আমরা যদি দেখি ভালো করে, এখানে বলা আছে ফ্রম দ্য বিগিনিং দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ নেগোসিয়েশন ওয়াজ হ্যাম্পার্ড বাই কন্ট্রোভার্সি অ্যান্ড কনস্পিরেসি। শুরু থেকেই পদ্মা বহুমুখী সেতুর আলাপ আলোচনা, বিতর্ক এবং ষড়যন্ত্রের কারণে বাধাগ্রস্ত হয়েছিল। Local and international conspirators conspired to hinder the completion of the bridge. এখানে কনস্পিরেটর শব্দটির অর্থ হচ্ছে ষড়যন্ত্রকারীরা, আর কনস্পায়ার শব্দের অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা। হিন্ডার মানে হচ্ছে বাধাগ্রস্ত করা বা বাধা দেওয়া। অর্থাৎ এর অর্থ হচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সেতুর কাজ শেষ করতে বাধা দিয়েছিল। তো এই জিনিসটা এখানে অর্থ। এবং এখানে বলা আছে এ ইউনাইটেড ন্যাশনাল এফোর্ট assured the completion of this mega project. একটি ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টা এই মেগা প্রকল্পের সমাপ্তি নিশ্চিত করেছে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজেক্টের টাকা পয়সা অনেক সময় হেল্প হয়েছে, সেখান থেকে নিয়ে পদ্মা সেতু করতে হয়েছে। তো এগুলো এফোর্ট অনেক ইউনাইটেড এফোর্ট দরকার ছিল সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে। টু সাম ইট আপ, যদি সংক্ষেপ করতে বলা হয় বা শেষ করতে বলা হয়, দি পদ্মা ব্রিজ হ্যাজ চেঞ্জ দ্য লাইভস অফ পিপল ফর দ্য বেটার। সংক্ষেপে বলতে গেলে পদ্মা সেতু মানুষের জীবন বদলে দিয়েছে। We should now put our minds and efforts to harvest the opportunities it opened up. তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন উচিত যে এটি যে সুযোগগুলি দিয়েছে আমাদের বা খুলে দিয়েছে, অর্থাৎ এই সেতু করার ফলে যে সুযোগগুলি চোখের সামনে এসেছে তা কাজে লাগানোর জন্য আমাদের মন বা প্রচেষ্টাকে নিয়োজিত করতে হবে। With a combined effort of all the people from different walks of life, a new era of development and prosperity will be assured if the Podda Bridge is utilized to its full potential. অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পদ্মা সেতুর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে উন্নয়ন এবং সমৃদ্ধির নতুন যুগ নিশ্চিত হবে। এখানে ইউটিলাইজ শব্দটির অর্থ হচ্ছে কাজে লাগানো, প্রসপারিটি মানে হচ্ছে সম্ভাবনা বা এখানে যে সমৃদ্ধির কথা বলা হচ্ছে, পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা। তো এই বিষয়গুলো হচ্ছে সিনোনিম। এখানে ফুল পোটেনশিয়াল এটাই হচ্ছে সম্ভাবনা। পুরো সম্ভাবনাটাকে আমরা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আসলে নিশ্চিত করতে পারি নতুন যুগ। তো এখানে যে প্রশ্নটি আছে, বলা আছে হোয়াট উইল বি ইয়োর কনক্লুডিং প্যারাগ্রাফ অফ দি এসে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই রচনাটির জন্য তোমার সমাপ্তি অনুচ্ছেদ কি হবে এখানে বলা আছে। তো আমরা এই সমাপ্তি অনুচ্ছেদ কি লিখতে পারি একটু দেখি। সমাপ্তি অনুচ্ছেদে আমরা লিখতে পারি ডিসপাইট ফেসিং ম্যানি চ্যালেঞ্জেস অ্যান্ড কন্ট্রোভার্সিজ দ্য কমপ্লিশন অফ দি পদ্মা মাল্টিপারপাস ব্রিজ শোজ দ্য স্ট্রং অ্যান্ড ইউনাইটেড এফোর্ট অফ বাংলাদেশ।
অনেক চ্যালেঞ্জ এবং বিতর্কের মুখোমুখি হওয়া সত্ত্বেও পদ্মা বহুমুখী সেতুর সমাপ্তি বাংলাদেশের দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার পরিচয় দেয়। তো এখানে এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, ইউনাইটেড মানে হলো একবদ্ধ, স্ট্রং মানে দৃঢ় বা শক্ত। দিস ইম্পর্টেন্ট প্রজেক্ট হ্যাজ গ্রেটলি ইমপ্রুভড পিপলস লাইভস অ্যান্ড ক্রিয়েটেড নিউ চান্সেস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি মানুষের জীবনযাত্রাকে ব্যাপকভাবে উন্নত করেছে এবং উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করেছে। As we move forward, it's important to make the most of the bridge by working together across all parts of society. আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন সমাজের সব অংশে একসঙ্গে কাজ করার মাধ্যমে সেতুর সবচেয়ে বেশি সুবিধা নিতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। This way, we can ensure the bridge continues to boost economic growth and bring a new period of progress for Bangladesh. এইভাবে আমরা নিশ্চিত করতে পারি যে সেতুটি অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখবে এবং বাংলাদেশের জন্য অগ্রগতির একটি নতুন যুগ নিয়ে আসবে। তো এই হচ্ছে আমরা কনক্লুশন পার্টে আমরা লিখতে পারি, কনক্লুডিং প্যারাগ্রাফ এইভাবে লিখতে পারি এবং লেখার মাধ্যমে পুরো অ্যাসেটি শেষ করতে পারি। এখন আমাদের যেটি করতে হবে, এই যে আমি ইনস্ট্রাকশন গুলো বলেছিলাম এই লেসনের শুরুতে, সেটা ফলো করে গ্রুপ ওয়ার্ক করতে হবে এবং ফাইনালি পুরো 5টি প্যারাগ্রাফ একত্র করে একটি টোটাল মানে মেইন ফুল অ্যাসেটা লিখতে হবে। তো আমি তোমাদের জাস্ট স্যাম্পল দেখানোর জন্য এটা নিচে এখানে লিখে দিয়েছি। দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এ সিম্বল অফ ন্যাশনাল প্রাইড অ্যান্ড প্রগ্রেস, অথবা তোমরা সেম টাইটেলই ব্যবহার করতে পারো, যেটি দ্য পদ্মা ব্রিজ আওয়ার প্রাইড, এটা দিয়েও তোমরা লিখতে পারো। যেহেতু এটা গ্রুপ ওয়ার্ক, নতুন নতুন লেখা তোমরা এখানে প্রেজেন্ট করতে পারো তোমাদের গ্রুপ থেকে, তাই আমি ভিন্ন একটি নাম দিয়েছি। তো এভাবে প্যারাগ্রাফ 1-এ আমি একটি লেখা দিয়েছি, কিছুটা ভিন্ন রয়েছে, বাট মেইন তথ্য আসলে একই। দ্য পদ্মা মাল্টিভার্সাল ব্রিজ ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ spanning across the Podda River. It was inaugurated on 26 June 2022. This monumental project stands as a testament to our determination to achieve remarkable feats, showcasing the nation's capability to overcome significant challenges and accomplish extraordinary achievements. So এটাই হচ্ছে আসলে থিসিস স্টেটমেন্ট এখানকার। তো এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিবে। তো এগুলো বিস্তারিত আলোচনা করার আসলে হয়ে গেছে আগে। সেম কথাই এখানে ভিন্নভাবে লেখা আছে। তোমরা এটা পড়ে নিবে, দেখে নিবে এবং সেই অনুযায়ী তোমরা লিখবে। এটা হচ্ছে প্যারাগ্রাফ 3, যেখানে প্যারাগ্রাফ 3 পয়েন্টস অফ কম্প্যারিজনস গুলা তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো আমরা পূর্বেই আলোচনা করেছি। এবং প্যারাগ্রাফ 4 এও ট্যুরিজম বা অন্যান্য যে ফ্যাসিলিটি, ফাস্টার ট্রাভেল বা হ্যাসেল ফ্রি ভিজিট, এগুলা বলা আছে। আবার প্যারাগ্রাফ 5 এ আমরা বলেছি, যদিও কন্ট্রোভার্সি ছিল, কনস্পিরেসি ছিল স্টপ করার কথা, কিন্তু পরবর্তীতে ইউনিফাইড এফোর্ট এর মাধ্যমে কিভাবে এই সেতুটি হয়েছে এবং পদ্মা ব্রিজকে ইকোনমিক গ্রোথে নিয়ে আসতে হলে সবার এফোর্ট দরকার। সো এই কথাটাও এখানে বলা আছে। ঠিক এভাবে 5টি প্যারাগ্রাফের মাধ্যমে আমরা এই অ্যাসেটি শেষ করেছি। তো আই হোপ দিস লেসন হ্যাজ বিন হেল্পফুল। তোমরা এটা উপকার হবে। লেসনটি অনেক বড় ছিল, আশা করি তোমরা কোনো কিছু না বুঝতে পারলে আবার দ্বিতীয়বার দেখবে এবং পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।